আমরা আছি মোস্তারি বানুর সামনে। গোটা ভারতবর্ষ জানার কথা উনি কে। এসআইআর নিয়ে যে মূল মামলা, সেই মূল মামলাকারী ভগবান গেলার এই মহিলা। তার জন্যই আজকে এসআইআরের যে অগ্রগতি ঘটেছে, যে কিছু মানুষের নাম অন্তর্ভুক্ত হয়েছে, সেটা ওনারই কারণে, ওনারই মামলার কারণে। যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন যে তিনি মূল মামলাকারী, কিন্তু বাস্তবে এটা সত্যি নয়। আমরা ওনার মুখ থেকে শুনব যে উনি কী করেছেন এবং কিভাবে এগিয়েছেন এবং আগামী দিনে উনি কী করবেন। বলুন। আমি তো প্রথমে শুনেছেন আপনার মানে আমাদের মুসলিমদের এই যে হিজাব সংক্রান্ত বিষয়, আপনার প্রথমে বলেছিল হিজাব পরে মুখ ঢেকে ছবি তোলা যাবে না। এইটা প্রথমে আমার মনে হয়েছে যে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা হিজাবও পরতে পারি, মাথায় কাপড় দিয়েও ছবি তুলতে পারি। এটা কীরকম নিয়ম? মানে এটা তো আপনার হয়ে যাচ্ছে, মানে ধর্মের নামে রাজনীতি হচ্ছে এটা। এইভাবে আমি প্রথম ইয়ে মানে এই মামলাটা করেছিলাম আপনার আমার আইনজীবী এবং আমার মানে পার্টির লেভেলের লোকেদের নিয়ে আমি এই প্রথম এই মামলাটা দায়ের করেছিলাম। তারপরে এই তো আপনারা দেখতে পেলেন যে অ্যাডমিট কার্ড গ্রাহ্য হচ্ছে না, তারপর রিসিভ কপি দেওয়া হচ্ছিল না, টেবিল বাড়ানো হচ্ছিল না, তারপর বার্ধক্যদের করা হচ্ছিল না, বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করা হচ্ছিল না। এই আমার মামলার ফলে কী হলো, টেবিল বাড়ানো হলো, রিসিভ কপি দেওয়া হলো, অ্যাডমিট কার্ড গ্রাহ্যকারী হলো। মানে 19 জানুয়ারি 2026 সালে এটা হয়েছিল। তারপরে স্টেপ বাই স্টেপ তো আপনারা হচ্ছে, এটা তো দেখতেই পাচ্ছেন। মানে মুখ্যমন্ত্রী কী করলেন, 4 তারিখে 4/2/2026 তারিখে নিজেই একজন কী হলেন, উকিল হয়ে সেখানে গিয়ে মানে সুপ্রিম কোর্টে হাজির হলেন যে আমি এই মামলাটা করেছি বলে উনি নিজেকে দাবি করলেন। কিন্তু আপনারা দেখবেন যে সুপ্রিম কোর্টে মানে লেখা আছে, একটা ফুটেজে আপনার লেখা ওঠে, সেখানে দেখবেন যে সেখানে ওনার কোনো নাম নেই, ওখানে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন নামটাই উঠছে, ওখানে কোনো মমতা ব্যানার্জির নাম নেই। এবার মিডিয়া প্রচার করছে, দেখুন না, মিডিয়া প্রচার করছে পুঁজিপতি মিডিয়া, উনি একজন সিএম, ওনার তো হবে ফোকাস, ওনাকে ফোকাসে আনবে মানুষ যে উনি সিএম, ও একজন সাধারণ মানে গৃহবধূ, এর ক্রেডিটটা উনি নেবেন। এইভাবে উনি মানে ওনার নামটাকে সবাই মানে এমন বলছেন যে মুখ্যমন্ত্রী মামলার বলে মানুষ আজ আন্ডার অ্যাডজুডিকেশন থেকে মানে অনেক লোকের ভোটাধিকার নিষ্পত্তি হয়েছে। তারপরে এই যে 27 লক্ষ আপনার রিলেটেড হয়েছে, এদের জন্য শুনছি নাকি উনি 13 তারিখ মানে 13 এপ্রিল আপনার সুপ্রিম কোর্ট যাবে। কিন্তু উনি গেলে তো হবে না, আপনারা সত্যটা এটা আপনারা যাচাই করে নেবেন যে সত্যটা কিভাবে উনি করবেন। উনি একজন যে মুখোশধারী মন্ত্রী, এটা আমার জানা ছিলেন না। এই আপনার মামলা গিয়ে মানে আমি সাধারণ মানুষ করেছি, এটা তো ফুটেজ আসছে না, সাধারণ মানুষ আমার হয়তো কিছু মিডিয়া আছে সেগুলো হয়তো প্রকাশ করছে, কিন্তু উনারই তো সব এক কথায় উনি একজন সিএম, ওনারই সব বলছে যে ওনার রায়ের বলে এটা হলো, উনি না থাকলে এটা হতো না, সেটা হতো না, ইত্যাদি ইত্যাদি বলছেন। কিন্তু এটা আপনারা মানে সঠিকভাবে যাচাই করবেন। আর যারা মিডিয়া প্রচার করছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা সঠিকভাবে যাচাই করবেন যে হচ্ছে এটা মানে মামলাকারীর আসলে কে, আসল তথ্যটা আপনারা সামনে নিয়ে আসবেন। যে আপনি আছেন, আমরা শুনছি যে গ্রামে আপনার বাড়িতে কিছু ইটফিট পড়ছে বা কোনো হ্যাঁ, একটা হ্যাঁ, ভয়ের হ্যাঁ। পরিবেশ তৈরি হয়েছে। ভয়ের কি, আমাকে এমন আতঙ্কের মধ্যে থাকতে হয়, মানে এখানে আমার চাপের সৃষ্টি হয়। আমাকে মানে যখন সেচ পদ্ধতি করি, কেউ একটু জল দিতে চাই না, আমি খুব কষ্টে আমি মানে মানে আমার এই এক কথায় আমি এই সেচ মানে জমি জায়গা যা একটু আমার জমি আছে সেইটা করেই আমাকে জীবিকা নির্বাহ করতে হয়। আমার এই জল দিতে চাই না, এই খুব কষ্টের মধ্যে। আর আমাকে এই মানে এমন আশপাশ আপনার এই মানে এটা তো আমি তো এই এসআইআরটা করেছি সবাই দল মত নির্বিশেষে সবার জন্য করেছি। এটা তো আমি দেখিনি যে কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, এটা দেখিনি। আমি সবার জন্য ভেবেছি যে সবাই হচ্ছে এই হয়রান আর হেনস্থা হচ্ছে, এদের পাশে থাকা দরকার। আমার মনটা সে তখন কেঁদে উঠেছিল যে মানুষ এত হয়রান হচ্ছে, কাঁদছে, কেউ মনে হচ্ছে যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এদের এইসব দুঃখ দুর্দশা দেখে আমি এই কেসটা করেছিলাম এবং আমার মানে স্বামীর মানে সহযোগিতায়
আর এই পার্টির সহযোগিতা এবং পার্টির উকিলদের সহযোগিতা আমি এই কেসটা প্রথম লড়েছিলাম। আপনি বলতে পারেন যে আমি একটু সাহসী, প্রথম থেকেই সাহসী। এই জন্য আমি এই কেসটার মানে মাথায় নিয়েছিলাম যে এটা লড়াই আমি করব, এই ভেবেছিলাম। কিন্তু এখন যে এত পরিণত দুর্বল হবে না, সব মানে আমার আশপাশে এত দূষিত হয়ে গেছে যে আমাকে একদম চেপে ধরছে। এখানে আমার থাকার মানে থাকার একটা দুর্বিষহ হয়ে গেছে। মানে আমি এখানে থাকার উপযুক্তই না। আমাকে এখানে মানে সব পরিকল্পনা করে ভাবছে যে এখান থেকে চলে যায়। কেন এটা কেন? এটা যে আমি একটা কথায় আমি এই সিপিএম করছি, আমাকে তৃণমূল মানে জোর করে করাবে এটাই। কিন্তু আমি নীতির মানে বিরোধী না। আমি ভাবি যে আমার যেটা নীতি আমি সেটাই করব। এটাই আমার না, আপনার কাছে মানে অন্য কোনো পার্টি করার জন্য চাপ তৈরি হয়েছে? অবশ্যই আছে। মানে এসআইআর মামলা করার পরে? হ্যাঁ, অনেক অনেক মানে ইয়ে করেছে। আমার স্বামীকে প্রলোভন দেখিয়েছে, ডেকেছে, বলেছে মানে ফোনে ওকে বলেছে। আমার তো ফোন নেই, আমার ধরেন ছোট ফোন। কারা বলেছে এটা? এটা তৃণমূলের লোকেরাই বলেছে। তৃণমূল করতে বলেছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমার স্বামী তো নীতিহীন, মানে নীতি বেচবে না এইভাবে আমাকে মানে আমার যে আত্মীয় স্বজন আছে তারাও চাপ সৃষ্টি করছে, ওরাও তৃণমূল করছে বলে আজ আমাকে চাপ সৃষ্টি করছে। আর আমাকে এমনভাবে ঘিরে ধরেছে, মানে এখানে আমার থাকাই দুর্বিষহ হয়ে গেছে। মানে রাগটা কি কারণে, যে আপনি আগে মামলা করে ফেলেছেন মুখ্যমন্ত্রী, এটা কারণ না অন্য কোনো কারণ? ওটা তো আছে, আর তৃণমূল না করাটাও কারণ বেশি। আচ্ছা, মানে আপনি মামলা করার পরে আপনাকে তৃণমূলে নেওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। এরপরে তাহলে আপনার পরিকল্পনা কি? এর ফলে যেগুলো ডিলিটেড ভোট হয়েছে তাদের আমাকে যতই চাপ সৃষ্টি সবাই করুক না কেন, আমি এদের মানে ডিলিটেড ভোট যাদের বৈধ ভোট এক কথায়, তাদের ভোটের জন্য আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়াই করে যাব। আপনার বুথে নাম বাদ গেছে অ্যাডজুডিকেশনের পরে বা এখন তালিকা বেরোনোর? অ্যাডজুডিকেশন তো ছিল আমার বুথে মানে মোট ছিল 1248 কি 47 ভোটার এরকম, মানে সঠিক আমি প্রায় বলছি। এবার তার মধ্যে আপনার 548 ভোট আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল। আর তারপরে নিষ্পত্তি হয়েছে আপনার 200 কত জানেন? না, 303টা এখন বাদ আছে। আর তাহলে এই আপনার 548-এর মধ্যে 303টে ডিলেটেড মানে মুছে গেছে এক কথায়। আর এই বাকি 200 কটা এটাই আপনার নিষ্পত্তি হয়েছে। তাহলে কতগুলো ভোট বাদ গিয়েছে আপনারা বিবেচনা করবেন। কিছু মানুষের নাম বিবেচনাধীন থেকে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে আবার তাদের নাম নথিভুক্ত হয়েছে, ভোটার তালিকায় উঠেছে। আবার প্রায় 27 লক্ষের বেশি মানুষের নাম ডিলিটেড হয়েছে। তার মানে আপনি যে লড়াইটা শুরু করেছিলেন, যে মামলাটা হয়েছিল এবং আপনার পাশেই আপনার যে পার্টি ছিল, সেই লড়াইটা শেষ হয়নি। এইবার তাহলে আপনার ভূমিকা কি হবে, আপনি কি ভাবছেন? আপনি শুনুন, কে বলেছিলেন কমিশনার কি বলেছিলেন? 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের ভোট একটাও বাদ যাবে না তাই বলেছিলেন। কিন্তু 2000 মানুষকে 1 মাস 1.5 মাস 2 মাস কাজের এতে এত হয়রান আর হেনস্থা হলো মানুষ। আপনার বিশেষ করে আমার মুর্শিদাবাদ আর মালদা এগুলো মানে এরা পরিযায়ী শ্রমিক, আপনারা এরা কি করলো, বিদেশে যাচ্ছে। ওদেরকে কি বলছে, হিয়ারিংয়ের কাগজ নিয়ে সশরীরে হাজির হতে হবে তাই বলছে। কিন্তু ওরা যদি আজকে কাজে যাচ্ছে, কালকে আবার ওদেরকে ফিরে আসতে হচ্ছে। এই ফেরার ফলে কি হচ্ছে, তাদের অনেক জীবন গিয়েছে। এই মানে বিএলওরাও এত চাপে পড়েছে এই হিয়ারিংয়ের ফলে। বিএলওরাও দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন যে মারা গিয়েছে। তাহলে এগুলোর মানে দায় কে নিবে? এগুলোর দায় আপনার মুখ্যমন্ত্রী নেবেন না কমিশনার নেবে? আপনারাই যাচাই করবেন। আর আপনার এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি এই কেস করেছি, আমার কেসের ফলে এইসব নিষ্পত্তি হলো। আপনি একটা খেয়াল করে দেখবেন তো, এই সিএম যদি আপনার আপনার এই হচ্ছে এই এসআইআর এর এই বিলটা বিধানসভায় পাশ করিয়ে যদি সুপ্রিম কোর্টে প্রথমে উনি যেতেন, তাহলে তো আমাদের দেশে এই এসআইআর নিয়ে মানুষকে এত হয়রান আর হেনস্থা হতে হতো না। হয়রান আর হেনস্থার ফলে মানুষ এত মারাও যেত না। তাহলে উনি সেই বিলটা পাস করাননি। যেমন ধরেন কেরালা, তামিলনাড়ুর এরা করেছিলেন, মন্ত্রীরা করেছিলেন, ওরা এইভাবেই মানে ভোট করেছেন। ওরা চেয়েছিলেন তো মানে বিজেপি আর তৃণমূলে চেয়েছিলেন যে 1,28,00,000 ভোট বাদ দিতে হবে। এরা পরিকল্পনাভাবে এরা কি করেছিলেন, এটা
প্রথমে শুরু করেছিলেন, কিন্তু দেখলেন যে না, এটা তো মামলা হয়ে গেল। এবার ক্রেডিটটা কী করতে হবে? আমাকে তো নিতে হবে। আমি একজন সিএম, আমাকে তো নাহলে রাখবে না, দেশের মন্ত্রী করবে না। এটা মানুষের টুপি পরানো যায় না। আমাদের মানে এই পশ্চিমবাংলার মানুষ তো আপনার নিরক্ষর, অত স্বাক্ষর না। তাহলে এবার তাদেরকে টুপি পরাতে হবে যে কি না, আমি এই কেস করেছি। তাই বলে তিনি কি করলেন, 4/2/2026 তারিখে উনি ইয়াতে সুপ্রিম কোর্টে গিয়ে নিজেই মানে একজন উকিল হয়ে বসলেন যে আমি এটা করেছি, আমার মানে মামলার বলে এটা হচ্ছে, এই মামলার বলে এত ভোটার নিষ্পত্তি হলো, এত ভোট ডিলিট হলো। পরবর্তী এই যে 13 এপ্রিল আপনার বলছে যে আবার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট যাবেন। কিন্তু এটা আপনার নাটক ছাড়া কিছুই নাই, উনি নাটক করছেন। নাটক না করলে এই আপনার এই এসআইআর বিল আপনার 2002-এও এসআইআর হয়েছিল, মানে বামফ্রন্টের আমলে, কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারেনি যে কিভাবে এসআইআর হয়েছে। কিন্তু এবার কি করে মানে মন্ত্রী থাকা সত্ত্বেও, মানে উনি যে একজন মন্ত্রী, তো এই এসআইআর কী করে হলো? এসআইআর নামে কি করলেন উনি, এনআরসি করে নিলেন। মানুষের মধ্যে ভয়ভীতি। আর এই ফ্যাসিবাদীদের কি কাজ? আপনার ফ্যাসিবাদীদের কাজ হচ্ছে মানুষের মধ্যে ভয়ভীতি আর আতঙ্ক সৃষ্টি করা। ফ্যাসিবাদীরা তাই করলেন। আর এই আতঙ্কের ফলে মানুষ কি হচ্ছে, এখনও যারা ডিলিটেড ভোটার, যারা মুছে গেছে যাদের ভোট, তারা কি বলছে যে আমরা দেশের নাগরিক হতে পারবো। তো আপনারা দেখবেন যে সামনে 23 আপনার এপ্রিল এই ভোট, এই যে এই ডিলিট হয়ে গেছে যে ভোটার, 27 লক্ষ ভোটার যে ডিলিটেড হয়ে গেছে, সেই ডিলিটেড ভোটারের মধ্যে আপনার মুর্শিদাবাদ সবচাইতে বেশি। আপনি খেয়াল করে দেখবেন, মুর্শিদাবাদ ফার্স্ট নাম্বারে মুর্শিদাবাদ, সেকেন্ড নাম্বার হয়তো এতে আপনার উত্তর দক্ষিণ 24 পরগনা, থার্ড নাম্বার মালদা। তাহলে এত ভোট এখানে কি মুসলমানদের বাস, আপনার মুসলমানদের বাস এইতে ইয়েতে মানে এক কথায় মুসলিমদের ভোট দেওয়ার চক্রান্ত বেশি চলছে। আর এই যে আপনার এই ওবিসি এসটি এসসি এদের কি করছে, এদেরও ভোট মানে ই করতে চাইছে। এদের কোনো গুরুত্বই দেওয়া হয়েছে না, ওবিসির কোনো গুরুত্ব দেওয়া হয়েছে না। কিন্তু আগে দেখতেন যে ওবিসি যে এসটি এদের 5% ছাড় ছিল, কিন্তু এখন কোনো ছাড় নেই। এখন বলছেন না এসবই সমান, এখন ওবিসির কোনো ভ্যালুই দিচ্ছেন না। তাহলে ভ্যালু না দিলে তো হবে না। তাই এবার আমরাও দেখেন, আমি MA BEd পাস করেছি, তারপরে আমার মন্ত্রী আসার ফলে কি হলো, SSC হলো না। কত মানে শুধু আমি না, লক্ষ লক্ষ মানে যারা শিক্ষিত ছেলে মেয়েরা এই চাকরি পেল না। চাকরির নামেও দেখলেন ভাওতাবাজি দিলেন, চাকরি চলে গেল মানুষের। এই সরকার এসে দেখবেন শুধু ভাওতা, ডবল চাকরি দেবো, ডবলই, কিন্তু কিছুই হচ্ছে না। শুধু কি হচ্ছে, ভাতার উন্নয়ন হচ্ছে, এই যুব ভাতা, কৃষি ভাতা, এই ভাতার উন্নয়ন নিয়ে কী হবে আপনার? এত এই যে GST কর এত মানে বেড়েছে, এই 1500 টাকা আপনার সংসার চলবে 3 দিন, খুব যার হয়তো 3 দিন যাবে এই 1500 টাকা। আমরা 1500 টাকা চাই না, যারা শিক্ষিত যুবক যুবতীরা বলছে আমরা 1500 টাকা চাই না, আমাদের চাকরি চাই, আমাদের ন্যায্য অধিকার চাই, এটাই বলছে। কিন্তু উনি চাকরি দিচ্ছেন না, ভাতার নামে মানুষকে, এই যে সাধারণ মানুষ তো ভাতা দেয়, আমাদের দেশ তো ভাতাতেই মানে সন্তুষ্ট। এক কথায় এরা তো শিক্ষিত না, শিক্ষিতর মর্ম বুঝবে কি এরা? এদেরকে বুঝাইতে হবে যে ভাতাতে সন্তুষ্ট থাকলে হবে না। আপনারা না হলে শিক্ষিত না, আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, আপনার ছেলে মেয়েদের চাকরি দিতে হবে, এটা তো। আর আমাদের দাবি হচ্ছে ছেলে মেয়েদের চাকরি দিতে হবে বাড়ি বাড়ি। আমাদের এতে দেখবেন যে ই করেছে যে আমাদের সরকার এলে এবার প্রতি ঘরে যদি শিক্ষিত থাকে একটা করে চাকরি দেওয়া হবে পরিবার পিছু, এটা বলা হয়েছে দেখবেন। তো হচ্ছে কি করলে এসআইআর নামে এনআরসি তো হলো, মানুষকে এত হয়রান আর হেলেস্তে। আর এই ডিলিট মানে আপনি বলছেন এরপরে এটাকে ধরে এনআরসির দিকে যাবে, আর আপনার দেখবেন এই সরকার যদি আসে তো এনআরসি হবেই হবে, এটা আমি বলে দিলাম। আর আপনার এই ডিলিটেড যাদের ভোট আছে, এদের ভোট রক্ষার্থে যদি আবার শেষ বিন্দু রক্ত বিন্দু দিয়ে যদি লড়তে হয় তো আমি লড়বো, না হোক আমার ক্রেডিট, তা আমি লড়বো, এটাই আমার শেষ কথা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।